আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আখড়া বাংলাদেশে এই মুহূর্তে ইসলামিস্ট জঙ্গিদের যে রামরাজত্ব চলতেছে, এটা সারা পৃথিবীতে প্রভাব পড়বে। শুধু বাংলাদেশে পড়বে না। এটা ভারতের উপরেও পড়বে, এটা আমেরিকার উপরেও পড়বে, এটা চায়নার উপরেও পড়বে। অবশ্য চায়নাতে জুত পাবে না। মানে জানবরে ভাষায় অত জুত পাওয়া যাবে না। সোজা করে ফেলে তারের মতো। কিন্তু তারপরেও কোনো না কোনোভাবে প্রভাব পড়বে। কোনো না কোনোভাবে। মনে করেন যে জঙ্গিবাদের কারণে বাংলাদেশ যদি দরিদ্র হয়ে যায়, তাহলে বাংলাদেশে যে চায়না যে ব্যবসা করে বিলিয়ন, বিলিয়ন ডলার সেটা কমে যাবে। তাহলে কোনো না কোনোভাবে সে প্রভাবিত হলো। তাই না? আমেরিকাও প্রভাবিত হবে। কারণ এগুলো তো পালিয়ে সে আমেরিকা যাবে। আমেরিকায় গিয়ে আবার আমেরিকার বিরোধিতা করবে। আমেরিকাতে গিয়ে সেটা বলবে যে যেমন ভারতে আসে, যায়, খায়, ভারতের সাথে ব্যবসা করে। আবার বলবে বাংলাদেশে হিন্দু থাকতে দিবে না। ভারত ভেঙে ফেলবে। তেমনি আমেরিকার খাবে-দাবে, খেয়ে-দেয়ে বলবে আমেরিকার বিরোধিতা করবে। এটা স্বাভাবিক। বিশেষ করে মুসলমানদের এই স্বভাবটা বেশি। পৃথিবীতে অন্য কোনো জাতির, অন্য কোনো সম্প্রদায়ের এরকম মনোভাব কম, খুব কম থাকলেও সেটা কম। যেটা বলতেছিলাম, মাদুরোর ঘটনা কি কমিউনিস্ট মাদুরো, সেখানে আরেকজন নোবেল লরিয়েট আছে। বাংলাদেশে সেখানে দেখলাম বাংলাদেশের কলকাতার বামপন্থীরা মিছিল করলো, আমরা দেখলাম। আমরা দেখতে পেলাম তারা মিছিল করলো। যে সেখানে নাকি মার্কিন প্রভাবে সরকার পাল্টে গেছে। অবশ্যই সত্য, মার্কিন প্রভাবে পাল্টে গেছে। কারণ মার্কিনিরা তাদের ধরে নিয়ে গেছে। অবশ্যই তা সত্য। তাই না? মার্কিনিরা তাদের ধরে নিয়ে গেছে। সত্য তো বটেই। অবশ্যই সত্য। কারণ মার্কিনিরা যেহেতু তাদের ধরে নিয়ে গেছে, তো তার মানে ঘটনা সঠিক। ঘটনা সঠিক। ধরে নিয়ে গেছে বলেই তো তারা, মানে আমরা মানি বা না মানি, এই ঘটনাটা তো সত্য। তাদের ধরে নিয়ে গেছে। আমেরিকা ধরে নিয়ে গেল তাদের। সবাই দেখলো দিনে দুপুরে ধরে নিয়ে গেল। মানে দিনের আলোর মতো পরিষ্কার ধরে নিয়ে গেল তাদের। কিন্তু আমাদের প্রশ্ন হইল যে এই কারণে মার্কিন সরকার, মার্কিনিরা সেখানে বিরোধিতা করার কারণে সবকিছু উল্টে পাল্টে দিল। তার জন্য মিছিল হলো। বাংলাদেশে কারা সরকার উল্টেছে? সেই ব্যাপারে তো আমরা কারো কথা বলতে শুনলাম না। কারণ কি? আমাকে কি একটু আপনারা বুঝায় বলবেন? আমার বোধে আসে না। আপনারা যদি একটু বুঝায় বলতেন, তাহলে আমার জন্য খুব ভালো হতো। আমরা কি দেখলাম? যে বাংলাদেশে কিন্তু মিছিল হয় নাই আমেরিকার বিরুদ্ধে। যদিও বাংলাদেশের কমরেড এবং কলকাতার কমরেডরা ছাড়া সারা পৃথিবী জানে বাংলাদেশে শেখ হাসিনার সরকার উচ্ছেদ হয়েছে আমেরিকার মদদে। কিন্তু এইখানে তো মিছিল করে নাই, বরং তারা সাথে ছিল। এরকম স্ববিরোধী আমাদের বামেরা, যাক ওটা বাদ দিলাম। এবং হাস্যকর বিষয় কি হতে পারে? কিন্তু সবচাইতে আশ্চর্যের বিষয় কি জানেন? এইজন্য আমি বলি যে এই সমস্ত দেশগুলোতে সেনাবাহিনীর দরকার নাই। এরা দুনিয়ার আকাম-কুকামে আছে। নিজের দেশে অভ্যুত্থান ঘটাইতে পারবে, নিজের দেশের লোক মারতে পারবে। কিন্তু যখন বহিঃশত্রুর আক্রমণ হবে তখন তাদের প্রেসিডেন্টকে তারা তুলে দেবে। আমরা ইরাকের বেলায়ও দেখেছি। ভেনেজুয়েলাতেও দেখলাম। এই দরিদ্র দেশগুলোতে এই সমস্ত তৃতীয় বিশ্বের কিছু দেশে দেখবেন সেনাবাহিনীর দরকারই নেই। বরং এরা গণতন্ত্রের জন্য খতরনাক। আমরা বারবার দেখেছি। একটা দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেল, সে দেশের সেনাবাহিনী কি করল? এটা আমার মগজে ঢুকলো না। এটা তুলে নিয়ে গেল প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট পত্নীকে। যাই হোক, আমাদের বামপন্থী সহ অনেকে মিছিল করলো। এবার একটু আসি ওই দেশে আসলে কি হয়েছে। আমেরিকানদের অভিযোগ যে তারা সেখানে ড্রাগ সাপ্লাই করে এবং আ সীমান্তে মানব পাচার করে। তার কারণে ভেনেজুয়েলা মানে মানব পাচারের কোনো না কোনোভাবে জড়িত। এই কারণে নাকি তাদের ক্ষোভ। এটা আমাদের দেশে বা কিছু লোক এটা জেনেছে। আবার বামপন্থীরা বলেছেন, "না, পৃথিবীর সর্বোচ্চ তেল রপ্তানিকারক দেশ। তাই ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে মার্কিন সাম্রাজ্যবাদী এভাবে ঘায়েল করেছে।" এটা তাদের বক্তব্য। আমার কাছে কিন্তু কোনটাই মনে হয় নাই। আমার কাছে কিন্তু এটা মনে হয় নাই যে তেলের জন্য ওই দেশ দখল করতে গেছে। আমার কাছে কিন্তু এটাও মনে হয় নাই যে ড্রাগ সাপ্লাই করে তার জন্যে এই কাজটা করেছে। মেক্সিকো তো তাহলে মেক্সিকোর প্রেসিডেন্টকে তো সবার আগে ধরে নিয়ে যাওয়ার কথা। কারণ মানব পাচার তো সবচেয়ে বেশি আমেরিকাতে মানব পাচারের যে মূল রুট, আসল রুট এবং যারা সহজ দেবে সেটা হলো মেক্সিকো। মেক্সিকোর সীমান্ত। সেখান দিয়ে ড্রাগ যায়। তাদের তো ধরে নিচে দেখলাম না ড্রাগ সাপ্লাই করার কারণে। আর আমেরিকাতে তো ড্রাগ বৈধ। অধিকাংশ ড্রাগই বৈধ। বৈধ করে দিয়েছে অনেক রাজ্যে। সুতরাং এই যুক্তিটা আমার কাছে খুব একটা সুবিধাজনক মনে হয় নাই। তবে ওই যে আমেরিকার খলের ছলের অভাব হয় না। যেকোনো ছল করে তাকে গ্রেপ্তার করেছে বা করিয়েছে। নিয়ে গেছে একটা দেশের প্রেসিডেন্টকে। মানে আপনি বিশ্বাস করেন, আমি খবরটা শুনে ১ম এ হেসেছি। যে ওই দেশের প্রেসিডেন্ট কি করলো? যদি জানতাম যে সেখানে ক্যু হয়েছে, গোলাগুলি করে মেরে ফেলেছে। আমরা পাকিস্তানেও দেখেছি লাদেনকে ধরে নিয়ে গেছে। পাকিস্তানের বাহিনী নাকি পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বাহিনী। তাদের বাড়িতে এসে একজন লোককে ধরে নিয়ে গেল, মেরে ফেলল। পাকিস্তান চেয়ে, চেয়ে দেখলো। কিছু বলার ছিল না। এই সমস্ত সেনাবাহিনী। কিন্তু নিজের দেশের লোকেরা মেরে ফেলতে পারে এরা।
এবার আসি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, তিনি কিন্তু একটু আত্মহংকারীও ছিলেন। তার আত্মহংকারটা কি? যে চায়না তার পাশে আছে, রাশিয়া তার পাশে আছে, তাকে কিছুই করতে পারবে না। কিন্তু আপনাদের একটা সুস্পষ্ট কথা বলে দেই, বাংলাদেশ এই পৃথিবীতে যত শাসক যত সুদূর-বুদুরি করুক, দিন শেষে আমেরিকাই ক্ষমতাবান। তা বারবার প্রমাণিত হয়েছে। আমি ছোটবেলা থেকেই শুনে আসতেছি। মুসলমানরা তো বলে একবার বলে, "এই যে আমেরিকা শেষ, আমেরিকা খতম, আমেরিকা ভাইঙ্গা টুকরা-টুকরা হয়ে যাবে। আল্লাহর গজব নাজিল হবে।" কত কিছুই হলো। কিছুই হয় নাই। বামপন্থীরা বলে সাম্রাজ্যবাদ এবার গেছে। ব্রিক্স হইতেছে, ফ্রিক্স হইতেছে, এইটা হইতেছে, ওইটা হইতেছে। ডলারের পতন এইটা হবে, এইটা হবে। ভাই এত সস্তা না ভাই। আমেরিকার রিজার্ভ সম্পর্কে ধারণা আছে? আমেরিকার সম্পদ সম্পর্কে ধারণা আছে? আমেরিকার সামরিক শক্তি সম্পর্কে ধারণা আছে? আমেরিকার পরিকল্পনা সম্পর্কে ধারণা আছে? আমেরিকার কূটনৈতিক সম্পর্কে যারা ধারণা আছে, প্রায় ৮ টা মাস যাবত আমেরিকান পলিসির উপরে পড়ালেখা করতেছি। পড়ে মাথা নষ্ট হয়ে যাইতেছে। যে এরা কি পলিসি না নির্ধারণ করে, তাদের জাতীয় পলিসি এবং সিকিউরিটির ব্যাপারে যারা কত স্ট্রিক্ট, এদের বই পড়ে কয়দিন আমার মাথা নষ্ট। বললাম তো ৮-১০ মাস যাবৎ মার্কিন পলিসির উপরে বেশি পড়লাম যে এদের ফরেন পলিসি কি? পড়তে গিয়ে দেখি ও মা! দুনিয়াটা দুনিয়া না। ওই যত কথাই বলেন, ওই বাংলাদেশের ইউনিয়ন চেয়ারম্যান কে হবে সেটা ফয়সালা আমেরিকা করে। আপনি যতই চুদুর-বুদুর করেন, আপনি যতই হাওয়ার উপরে কথা বলেন। প্রধানমন্ত্রী তো দূরের কথা। ভেনেজুয়েলার যারা মেয়র হবে কে, ওই মফস্বলে মেয়র হবে কে, তারাও ছোট সিটির মেয়র কে হবে এটা আমেরিকা নির্ধারণ করে। আপনি যত কথাই বলেন। কিভাবে? এই যে বাংলাদেশে নির্বাচিত হওয়ার পরে কত ৩০০ টা এমপি ছিল, হাজার মেয়র, শত মেয়র, হাজার ইউনিয়ন চেয়ারম্যান আর মেম্বার তো লাখো। টিকতে পারছেন? পারেন নাই। জাস্ট গণেশ উল্টে গেছে আওয়ামী লীগের, সব শেষ। তাহলে কি দাঁড়াইলো? তাহলে আমেরিকা বাংলাদেশের মেম্বার নির্বাচিত কে হবে সেটা আমেরিকা নির্ধারণ করে না। প্রমাণ হয়ে গেল তো। দেখলাম তো আমরা। ঠিক সারা পৃথিবীতেই তাই। যতই ফালুর-ফুলুর পারেন, ওই যারা স্বপ্ন দেন, আমেরিকাকে হারিয়ে দিয়েছে তালেবানেরা। আমার কসু করছে। আমেরিকা চলে গেছে। আবার আসবো, ফিরাইয়েন। আমি শেখ ফরিদ বলে রাখলাম আপনাদের ভবিষ্যৎবাণী। এই আমেরিকা কিন্তু আবার ফিরে আসবে আফগানিস্তানে। সহায়তা কে করবে জানেন? বাঙ্গুদের আব্বা, পাকিস্তান। হাসি আসতেছে না? আমি কিন্তু অনেক আগেই বলেছিলাম যে, যখন আমেরিকা চলে যায়, তখনই বলেছিলাম যে, আবার আমেরিকা আসবে এবং পাকিস্তান সহযোগিতা করবে। মানুষ তখন হাসছিল। পাকিস্তান হামলা করছে না আফগানিস্তানে? করেছে। এও ভবিষ্যৎবাণী করেছিলাম যে, সৌদি আরবের সাথে যে ই ই অ্যা পাকিস্তানের চুক্তি হইল, এবার কিন্তু মিডল ইস্টে ঝামেলা হবে। হইছে কিনা? ইরান যায় কিনা? বলেছিলাম ইরান চলে যাবে। পাকিস্তানও শেষ মুহূর্তে কিন্তু পাকিস্তানও ৫ টুকরা হয়ে যাবে। কিন্তু এই খেল আমেরিকা খেলবে। আপনি ঠেকাইতে পারবেন না। আপনারা যতই রাশিয়ার ভয় দেখান, যত চায়নার ভয় দেখান, কিচ্ছু না আমেরিকার কাছে। রাশিয়া ইউক্রেন আটকে আছে। অনেকে বলেন না যে হেন হইছে, তেন হইছে, ইউক্রেন শেষ হলে আমেরিকার কি? ইউক্রেন তো ওইখানে পাঠা হিসেবে ওখানে রাখছে। বাঘ রাশিয়ান নামক বাঘকে ফাঁদে ফেলার জন্যে। পাঠাটা রেখে দিছে যাতে কামড়ায় খাইতে আসে আটকে যায়। গলায় আটকে যায়। যেমন বাংলাদেশ নামক একটা ফাঁদ পাততেছে ভারতের বিরুদ্ধে। ভারত গিলে নাই। রাশিয়া যেমন ইউক্রেনের ফাঁদটা গিলে খেয়েছে, ভারত এখনো গিলে নাই। সেটা কেউ বলতে পারেন যে ভারতের ভুল হইতে পারে বা ভারত ভীতু বা ভারত আ সুলভ প্রতিবেশী মানে বন্ধুবৎসল প্রতিবেশী যেটা আমি বলি নিরীহ প্রতিবেশী। যাই বলি না কেন ভারত আসলে ট্র্যাপটা গিলে নাই। ভারত আমেরিকার এই বাংলাদেশ নামক ট্র্যাপ এখনো গিলে নাই। নইলে ওই আমার ভাবির পোলা যাদের হাফ প্যান্ট যাদের এখনো মুসলমানই হয় নাই রাজনৈতিক, যারা জুম্মায় ৭ দিনে রাজনীতি করতে আসছে, যাদের বাংলাদেশের তার নিজের এলাকায় কেউ চিনে না। সেই ছেলেরা কয় 7 সিস্টেম ভেঙে ফেলবে। ভারত ভেঙে ফেলবে, ভারত খেয়ে ফেলবে, এইটা করবে, ওইটা করবে। হিম্মত এগুলো এমনি আসে। এগুলো হচ্ছে ট্র্যাপ। কিন্তু ভারত সেই ট্র্যাপে পা দেয় নাই। আমি জানি না তারা কতদিন এই ট্র্যাপের বাইরে থাকতে পারবে। তবে বাংলাদেশ এর আগে একবার একটা পোস্ট দিয়েছিলাম। আমার Facebook আইডি গায়েব করে দিয়েছে ইউনূস বাহিনী এবং পেয়ারা পাকিস্তানিরা এবং সেই সাথে মুসলিম ধর্মীয় মৌলবাদী গোষ্ঠী আমার আইডি খেয়ে দিয়েছে। যাই হোক সেখানে লিখেছিলাম যে চীনের সাথে কিন্তু ভারতের যুদ্ধ হবেই। আরেকটা কথা বলে রাখি। এছাড়া বাংলাদেশের সাথেও হবে। আমি জানি ভারত বাংলাদেশকে আগে আক্রমণ করবে। কিন্তু বাংলাদেশের সাথেও একটা ফাইট হবে। সেটা কবে হবে তা জানি না। এটা হবে। দেশ ওইদিকে যাচ্ছে। যদিও বাংলাদেশ হচ্ছে ভারতের জন্য মরা শামুক। মরা শামুকে পা কেটে যেতে পারে। সেজন্য ভারত আ যেচে যুদ্ধ করতে যাচ্ছে না। যদিও বাংলাদেশ তাকে চুলকাচ্ছে। কিন্তু একটা সময় ভারতকে এই যুদ্ধে নামতে হবে। নামতেই হবে। নামতে হবেই। ঠিক আছে? আপনাকে নামতে হবে। কোন উপায় নাই। যদি ভারত তার পলিসি মানে এখনই যদি পলিসি না নেয়। তবে বাংলাদেশের বিরুদ্ধে তারা যুদ্ধ করার আগে ১ম এটাকে তারা খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করবে। পণ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করবে ভারত। কোন সন্দেহ নেই। এবং সেখানে কুপোকাত হয়ে যাওয়ার সম্ভাবনা 99% যুদ্ধের সম্ভাবনা মাত্র 1% আমি মনে করি। তবে যেকোনো সময় একটা কিছু ঘটতে পারে। সে প্রসঙ্গ গেল। মাদুরোকে যে ধরে নিয়ে গেল, কোন কারণে যদি বাংলাদেশ এইভাবে যেমন সে কেন ধরে নিয়ে গেছে যে আমেরিকার জন্য হুমকি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট তাই ধরে নিয়ে গেছে।
ভারত যদি কোনোদিন এভাবে ধরে নিয়ে যায় বাংলাদেশে কাউকে, কোনো নেতাকে, কেমন হবে? কেমন হবে? কি ঘটনা ঘটবে? আর আমরা অদ্ভুতভাবে দেখলাম যে বামপন্থীরা অনেক কথা বলে সবসময় যে আমেরিকা শেষ, ধ্বংস হয়ে যাইতেছে। মৌলবীরা তো বলে কোরআন শরীফে লেখা আছে এত তারিখে, তারিখ ডেট সহ বলে দেয় যে এত তারিখে আমেরিকা শেষ। আমেরিকা ইরাকের বেলায় দেখেছি ইরাক যুদ্ধ শুনেছে আমেরিকা এবার শেষ। ইরানের সাথে লাগলে এই শেষ। ইসরায়েলের সাথে ইরানের লাগে তাও শেষ। হামাসের সাথে লাগলে ইসরায়েল শেষ, আমেরিকাও শেষ। এগুলো কত গল্প আমরা শুনি। কিন্তু কি হয়েছে? হামাস নাই। হামাস পাও। হামাস যেদিন হামাস গঠিত হয়েছে মূলত সেই দিনই গাজা যে চলে যাবে বোঝা গিয়েছিল। যারা বিজ্ঞ তারা বুঝে ফেলেছিল ২০০৫ সালেই। কিন্তু তখন যারা বলছে তাদের কথা কেউ মানে নাই। আর আমরা বারবার বলেছি যে হামাস টিকবে না। কিন্তু বাংলাদেশের মানুষ বা মুসলমানেরা স্বপ্ন দেখে, বামপন্থীরা স্বপ্ন দেখে হামাস ইসরায়েল দখল করে ফেলছে। যাই হোক সেটা অন্য বিষয়। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট কিন্তু আত্মহংকারী ছিল। তিনি কি বলেছিল জানেন? বলেছিল ট্রাম্প একটা কাপুরুষ। বলে নাই? ওটা নিউজ তো বাংলাদেশে পড়ার নেই। পত্রিকাগুলো খুলে দেখেন। সে বলেছিল ট্রাম্প কাপুরুষ। যদি ট্রাম্পের মুরুদ থাকে তাহলে যেন তাকে এসে ধরে নিয়ে যায়। ট্রাম্প সেই কাজটাই করেছে। সুন্দরভাবে সেই কাজটা করেছে। ওই যে বাংলাদেশের এটা তো আর ভারতের নরেন্দ্র মোদী সরকার না। যে তোমরা বলবা নরেন্দ্র মোদীরে খাইয়া ফেলাবা, গিলা ফেলাবা। তারপর 7 সিস্টার খাইয়া ফেলাবা। কলকাতা দখল করবা ৩ দিনে। তো ভারতের মতো তো আর আমেরিকা তো আর নিরীহ প্রতিবেশী না। যখনই বলছে যে আমেরিকার যদি ক্ষমতা থাকে তারা এসে ধরে নিয়ে যায়। ধরে নিয়ে গেছে। খালাস করে দিয়েছে, ধরে নিয়ে চলে গেছে। ভেনেজুয়েলার দেশের জনগণ কত খুশি ছিল না তো। ৭০ থেকে ৮০ লক্ষ মানুষ দেশের বাইরে চলে গিয়েছিল। তারা আসছে যশন বানাইতেছে। আমেরিকা যে কাজটা করেছে সেটা জাতীয় এবং আন্তর্জাতিক যে কোনো আইনে সেটা অবৈধ। কোনো সন্দেহ নাই। কিন্তু ভেনেজুয়েলার প্রেসিডেন্ট তো মানুষের অত সুখে থাকতে দেয় নাই। অত সুখে থাকতে দিয়েছিল না। যেমন ডক্টর ইউনূস এখন অর্ধেক মানুষের সুখে থাকতে দেয় না। বিষয়টা এরকম। ভারত নিরীহ প্রতিবেশী তাই ইউনূসের ধরে নেয়া যায় নাই। ভারত নিরীহ প্রতিবেশী তাই চরমনাই পীরের ধরে নেয়া যায় না। ভারত নিরীহ প্রতিবেশী তাই ১০ টাকা অস্ত্র আনলেও তারেক রহমানের ধরে নেয়া যায় না। বরং তার মায়ের জানাজায় এসে শরিক হয়। ভারত নিরীহ প্রতিবেশী তাই আপনি সেই ভারতের বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলতে পারেন, আপনার কিছু বলে না। আমেরিকা তো তা না। ট্রাম্প তো এটা মানবে না। ট্রাম্প সেটা মানবে না এবং মানেও নাই। সে মনে করেছিল চীনকে আমি নিয়ে এসেছি, তারপর রাশিয়াকে এনেছি আমাকে রক্ষা করবে। না ভাই, কেউ রক্ষা করে নাই। হয়তো যদি তাকে অ্যারেস্ট করে না নিয়ে যাইতো আমেরিকা, তাহলে বাশার আল আসাদের মতো তাকে হয়তো রাশিয়া জায়গা দিত। এর চেয়ে বেশি কিছু না। আর চীন তো কাউকে জায়গা দেয় না। চীন তো দিন শেষে চুপচাপ। চীন যত কথাই বলুক, দিন শেষে চুপচাপ। চীন আছে তার ব্যবসা নিয়ে। ভেনেজুয়েলায় কিন্তু এই যে যত তেল সম্পদ ছিল, এগুলো উত্তোলনে এবং কারিগরি সহায়তা কে দিয়েছে? আমেরিকা এবং ব্রিটেন। সম্ভবত ইউরোপের আরেকটা দেশ, নাম মনে নেই আমার। এরা সহযোগিতা করেছিল। তো এদের সহযোগিতা নিয়ে ভেনেজুয়েলা নিজেরা মনে করেছিল মুই কি হনুরে। যখন সে ওই যে আমাদের বাংলাদেশে কিছু কথা বলে যে, "সিন্নি খাইতে আইছো মোল্লা চিনো না।" তো যারে দিয়ে সিন্নি খাইলা সেই মোল্লারেই চিনলা না। তো ওই সিন্নি খাইতে গেছে, সিন্নি তো খাইতে গেছে। সিন্নি কে বানাইছে? আমেরিকাই করেছিল, ব্রিটেনই করে দিয়েছে। ভেনেজুয়েলার সকল অবকাঠামোর কাজগুলো কে করে দিয়েছিল? আমেরিকা। এটা আরকি বামপন্থীরা বন্ধুরা আমার বলে না। যে যারে দিয়ে চক্ষুদান তারই করবা অপমান। তো আমেরিকা বসে থাকবে না। কাম সাইরে ফেলছে। কারণ আমেরিকা তো ভারতের মতো নিরীহ প্রতিবেশী না। একটুও না। একটুও না, সোজা করে ফেলবে এবং সোজা করে ফেলছে। সকল নিয়মকানুন, তোয়াক্কা, আন্তর্জাতিক নিয়মকানুন, মানবাধিকার গুলি মেরে, ওগুলো লাথি মেরে সে তার প্রতিপক্ষকে তুলে নিয়ে গেছে। আর এটা বলতে হবে কেন তাকে? যে যদি ক্ষমতা থাকে আমাকে তুলে নিয়ে যাও। এটা কিন্তু বাংলাদেশের মিডিয়ায় আসে না। এটা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট বলেছিল। খুঁজে দেখেন তাদের পত্রিকাগুলো, তাদের ইংরেজি ভাষার পত্রিকা আছে, পইড়া আপনারা জেনে নিয়েন এটা ঘটছে কিনা। আর এই ভেনেজুয়েলার অর্থনৈতিক উন্নতিতেও তাদের অবদান ছিল এই আমেরিকার। শুধু তাই না, আরেকটা তথ্য দেই, যেটা অনেকেও জানেন। হয়তো জানেন, অবশ্যই জানেন। আমি তো আর একলা জানি না, অনেকেই জানেন। সেটা হলো চীন যে আজকে এত ডেভেলপ, কার টাকায় হইছে? কার পরামর্শে? এই চীনেও ১ম এ বিনিয়োগ করেছিল কে? আমেরিকা। ঠিক আছে? কিন্তু চীন তার হাত সে নিকাল গয়া। ঠিক আছে? তার জন্যই তারা ভারতকে প্রতিষ্ঠিত, চীনের মতো আরেকটা চীন বানাইতে চায় না। এই যে ভারতের বিরুদ্ধে মাঝে যে আমেরিকা ষড়যন্ত্র করে, কেন জানেন? তারা আরেকটা চীন দেখতে চায় না, বিপদে পড়তে চায় না। যদিও কিছুই করতে পারবে না। আমেরিকাকে আপনি কিছুই করতে পারবেন না। আমেরিকার আপনি যত গালি দেন, যত চাপাই মারেন, যত দোষী দেন, ফাইনালি কারো কিছু করার মুরুদ নেই। যদি থাকতো তাহলে একটা দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেছে। কোন দেশের যদি মুরুদ থাকতো কিছু করার এবং বলার, তাহলে এতক্ষণ করে ফেলতো। আমরা জানি কিছুই করতে পারবে না। কারণ চীন কোনদিনই আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করবে না। ভারত তো সেই সক্ষমতা নাই। ব্রাজিলের তো নাই। একটা মাত্র দেশ আছে। ব্রিটেন তো তার সহযোগী। ইউরোপ তো তার বিরুদ্ধে যুদ্ধই করবে না, নেটো সদস্য। কে যুদ্ধ করতে পারে? রাশিয়া। রাশিয়া জীবনেও যাবে না। ইউক্রেন নিয়ে এমন ফাঁদে ফেলে রেখেছে। মানে মরা শামুক দিয়ে পা কেটে ফেলেছে রাশিয়া। আপনারা যারা বলতেছেন না যে ইউক্রেনে হ্যান করছে, ত্যান করছে, তাতে যায় আসে না। ইউক্রেনে অনেক কিছুই ক্ষতি হয়েছে। কোন সন্দেহ নাই। এই ব্যাপারে আমার কোন দ্বিমত নেই যে ইউক্রেনের বহুত ক্ষতি হয়েছে।
কিন্তু তাতে লাভ টাকা রয়েছে। আমেরিকার ৫ পয়সার ক্ষতি হয়েছে। বরং ইউক্রেনের ক্ষতি হওয়াতে আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোর ক্ষতি হয়েছে। কারণ ইউক্রেন ছিল একটা খাদ্যের গুদাম পৃথিবীর, সেটা ধ্বংস করা হয়েছে। এখানেও আমেরিকা ব্যবসা করবে। আমি পোস্টে বারবার লিখতাম যে আমেরিকার হচ্ছে যুদ্ধই ব্যবসা, কাটাকাটি তার ব্যবসা। এটা তার ব্যবসা। আপনি তাকে ভয় দেখাইতে পারেন না। যেমন আপনি কোন প্রস্টিটিউটকে বিশেষ ওই কাজের জন্য ভয় দেখাইতে পারবেন না। সেরকম আমেরিকা কখনো যুদ্ধের ভয় দেখাইতে না। আমেরিকা যুদ্ধের মাধ্যমেই ডেভেলপ হইছে, যুদ্ধের মাধ্যমে তৈরি হইছে। হয়তো যুদ্ধের মাধ্যমে একদিন ধ্বংস হবে, কোন সন্দেহ নাই। কিন্তু সে যুদ্ধ তার পেশা। যুদ্ধ করে সে ঠিক আছে। সে যুদ্ধও বুঝে, বাণিজ্য বুঝে। আপনি দেখেন ১ম বিশ্বযুদ্ধে, ২য় বিশ্বযুদ্ধে সে শুধু বিনিয়োগ করত। বিনিয়োগ করত। ব্রিটেন যুদ্ধ করত, আমেরিকা বিনিয়োগ করত। ইতিহাস ভালো করে পড়ে দেখবেন। আমেরিকা বুঝতে পারছিল যে ব্রিটেনকে আগে ফতুর করতে হবে। ৩০০ গুণ পৃথিবীতে যখন ১ম মহাযুদ্ধ, ২য় মহাযুদ্ধ হয়, বিশ্ব ওয়ার্ল্ড ওয়ার 1 অ্যান্ড 2, তখন কি হয়েছে? আমেরিকা বিশাল তার সকল পুঁজি ফুলে ফেঁপে একেবারে ঢেউয়ের মতো ফুলে ফেঁপে উঠছে তার পুঁজি। সে ইতিহাস পড়েছেন? পড়েন নাই। জানেন না, খোঁজেন না। যুদ্ধ দেখে আমেরিকা ভয় পায় না। যুদ্ধ আমেরিকার পেশা। এটা সে করবেই। এটাই তার কাজ। আপনি ঠেকাইতে পারবেন না। কারো পৃথিবীতে কোনো রাষ্ট্রেরই মুরুদ নাই আমেরিকার বিরুদ্ধে কিছু বলার। মানে একটা মনে করেন আপনার জেলার একটা লোক যারা ইচ্ছা তারা ধরে পিটা। আপনি খালি বলতেছেন এই যে এইবারই শেষ, এইবারই শেষ। না, তার কাজই পেটানো। মারামারি তার কাজ, গুন্ডামি তার কাজ, তার পেশা। ঠেকানোর কারো ক্ষমতা নাই। তেমনি আমেরিকাকে ঠেকানোর কোনো ক্ষমতা কারো নাই। আমেরিকার পারমাণবিক বোমা রাশিয়ার অনেক আছে। কিন্তু তাদের পলিসি ভুল। তাদের কূটনৈতিক শক্তি দুর্বল। তাদের কূটনৈতিক শক্তি অত্যন্ত দুর্বল। আমেরিকার কূটনৈতিক শক্তি স্ট্রং। আপনি ভালো করে আমেরিকার ফরেন পলিসি পড়বেন। তাদের ঘাঁটি কত? তারা সারা দুনিয়ায় যতগুলো ঘাঁটি করে রাখছে, তার ১০ ভাগের ১ ভাগ ঘাঁটি কারো আছে? নেই। রাশিয়ার কয়টা ঘাঁটি আছে? চীনের তো ঘাঁটিই নেই। ২-১ টা দেশে থাকতে পারে আফ্রিকার। চীনের কোনো ঘাঁটি ছাড়া, পাকিস্তান ছাড়া, আফ্রিকার ২-১ টা দেশ ছাড়া চীনের কোনো ঘাঁটি আছে? পাকিস্তান ছাড়া আছে কোথাও? নাই। আমেরিকা সারা পৃথিবীতেই আছে। সো আপনি তার সাথে পারবেন না। কখনোই পারবেন না। আজকে ভেনেজুয়েলা গেছে, কালকে যাবে কে? ইরান তো যাবেই। আমি বলেছি যে ইরান ভাঙবেই। আপনি ঠেকাইতে পারবেন না। পারবেন না। বলেছিলাম না? তখন মানুষ হাসছে। তবে আমি ভেবেছিলাম যে পাকিস্তানটা আগে ভাঙবে, তারপরে ইরানের খোমেনি শাসন পতন ঘটবে। বলেছিলাম ৫ বছরের মধ্যে সব ঘটে যাবে। ৫ বছর লাগলো না কিন্তু। ১ বছর হইছে, আগে বলছি ৫ বছর লাগে নাই। ১ বছরই ঘটে গেছে। ইরান হয়তো এই ধাক্কাতেই যাবে, নাহলে পরের ধাক্কায় চলে যাবে। এই খোমেনিরা পালিয়ে যাবে। কোন সন্দেহ নাই। আমেরিকার সাথে সুদূর-বুদূর চলবে না। কারণ আমেরিকার ফরেন পলিসি আলাদা। ওটা ভারত না। ভারতের মতো নিরীহ প্রতিবেশী না। ঠিক আছে? এরা জ্ঞানে, বিজ্ঞানে তাদের সাথে রয়েছে ইসরায়েলের মতো বুদ্ধিবৃত্তিক শক্তি তার সাথে আছে। এখন বলবেন যে এরা সাম্রাজ্যবাদী, গালি দিবেন, দিতে পারেন, সেটা আপনার ব্যাপার। আপনি আপনার কাজ করেন, আমেরিকা আমেরিকার কাজ করতেছে। সবচেয়ে বড় কথা, যারা সাম্রাজ্যবাদী বলে আমেরিকারে গালি দেয়, তারা আমেরিকায় গিয়ে আবার নাগরিকত্ব নেয়। তাদের বউ পোলাপান সবাই আমেরিকায় থাকে। ঠিক আছে? আর আমাদের শিখায় আমেরিকা ভালো না। আমাদের শেখ ফরিদে শিখেছে আমেরিকা ভালো না, আমেরিকা ভালো না। আর যারা শিখেছে ভালো না, তারাই দেখি আমেরিকায় গিয়ে বাড়ি-গাড়ি করে থাকে। বামপন্থীরা। বুঝতে পারছেন? এমনকি বাংলাদেশেরও যারা, বা পাকিস্তান, ভারতের মুসলমান যারা আছে, আরবের যারা মুসলমান, রাত-দিন ২৪ ঘন্টা স্বপ্নে দেখে আমেরিকা ভাঙবে, তারাও গিয়ে আমেরিকা যায়। সারাদিন স্বপ্নে দেখে যে এরা সারাদিন গালি দেয় আমেরিকারে, কিন্তু ভিসা নিয়েও আমেরিকা যায়। আমাদের সরিষাবাড়িতেও আছে, জামালপুর আছে, বহু লোক আছে। সারাদিন আমেরিকারে গালি দেয়, কিন্তু আমেরিকা নাগরিকত্বের জন্য পাগল হয়ে থাকে। এই হচ্ছে অবস্থা। যাই হোক, ভেনেজুয়েলার ভেনেজুয়েলার পর আরো কিছু ঘটবে। আরো কয়েকটা দেশ। কিছু দেশের নাম টেকনিক্যাল কারণে এখন আমি বলতে পারব না। আরো ২ টা দেশের কপালে খুব শনি আছে। সামনে দেখতে পারবেন। খুব শীঘ্রই দেখতে পারবেন। মানে ২৬ সাল বা ২৭ সালের মধ্যে আরো এরকম কিছু ঘটবে। বহু কিছু ঘটবে। দেখতে পারবেন। বহু কিছু, বহু। আর যারা স্বপ্ন দেখতেছেন আমেরিকা ভাঙতেছে, ব্রিক্স বানায়, রাশিয়া এক হয়ে গেছে, চীন এক হয়ে গেছে, ভারত এক হয়ে গেছে, অমুক দেশ এক হয়েছে, তোমাদের কিছুই হবে না। কিচ্ছুই হবে না। কিছুই হবে না আমেরিকার। আমেরিকা আরো ২০০ বছর রাজত্ব করবে। আপনি ঠেকাইতে পারবেন না। কমসে কম ১০০ বছর আমেরিকা রাজত্ব করবে। আপনি ঠেকাইতে পারবেন না। ২০০ বছর হয়ে যেতে পারে। আর ২০০ বছর পরে বলবেন তাহলে আমেরিকা শেষ। জি, পৃথিবীর কোন দেশই আর থাকবে না তখন। কারণ তখন রাষ্ট্র নামক বিষয়টি বাতিল হয়ে যেতে পারে। যাই হোক, দেখতে থাকেন। তবে যারা মনে করেন যে স্বপ্ন দেখেন আমেরিকা ভাঙবেন, হবে না। ঠিক আছে? সেই বরং ভাঙতে থাকবে। আপনার সংসার পর্যন্ত ভাঙবে। আমেরিকা শুধু দেশ ভাঙবে না, দেশের আপনার সংসারও ভাঙবে আমেরিকা। এটাই পুঁজিবাদী রাজনীতি। কোটা সংস্কার আন্দোলনে ১৫ জুলাই থেকে ৮ই আগস্ট পর্যন্ত সহিংসতার দায়মুক্তি বহাল আছে প্রায় ১.৫ বছর। তবে তাতে শঙ্কা কাটছে না জুলাই আন্দোলনকারীদের। তাদের আশ্বস্ত করতে মিত্র সরকার দায়মুক্তির সীমা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর কারণ হিসেবে সাম্প্রতিক এমন ২টি ঘটনাকে সামনে আনা হয়েছে, যার সঙ্গে জুলাই আন্দোলনের সরাসরি কোনো সম্পর্ক নেই, বরং আছে আইনের হাত কেটে ফেলে ক্ষমতার দাপটের ঘনিষ্ঠ যোগাযোগ।
সরকারের শীর্ষ পর্যায় থেকে আইন ও বিচার ব্যবস্থার উপর সরাসরি প্রভাবের অভিযোগ উঠেছে। এই দুই ঘটনাকে কেন্দ্র করে জুলাই আন্দোলনকারীদের সম্পূর্ণ দায়মুক্তির সিদ্ধান্ত নিয়ে উঠেছে প্রশ্ন। এর মধ্য দিয়ে সে সময়কার ৩৯ দিনে আন্দোলনকারীদের একটি অংশ যে সরাসরি হত্যাসহ বহু ধরনের সহিংসতায় জড়িত ছিলেন তাও আনুষ্ঠানিকভাবে স্বীকৃত হতে যাচ্ছে। বিষয়গুলোকে ৭১-এর মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করা নিয়েও চলছে সমালোচনা। একটি স্বাধীন দেশের জন্মের সঙ্গে সরকার পতনের আন্দোলনকে এক করে দেখানোর এই চেষ্টা আদৌ কি টেকসই হবে? অতীতে বঙ্গবন্ধু হত্যার দায়মুক্তি দিয়ে জারি করা ইনজেমনিটির মতো এটিও কি একইভাবে বিবেচিত হবে ইতিহাসে? বৈষম্য দূর করে ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা বলে পরিচালিত জুলাই আন্দোলন নিজেই কি শেষ পর্যন্ত গলা টিপে হত্যা করতে যাচ্ছে ন্যায় বিচারকে? প্রশ্ন উঠেছে, জুলাই আন্দোলনকে পরবর্তীতে ফৌজদারি অপরাধ করে পার পেয়ে যাওয়ার হাতিয়ার বানানো হচ্ছে না তো? আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ৮ই আগস্ট ক্ষমতা নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এর ২ মাসের মাথায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, গণ অভ্যুত্থানকে সফল করতে যেসব ছাত্র জনতা সক্রিয়ভাবে আন্দোলনের মাঠ থেকে কাজ করেছেন তাদের বিরুদ্ধে ১৫ জুলাই থেকে ৮ই আগস্ট পর্যন্ত সংগঠিত গণ অভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনার জন্য কোনো মামলা, গ্রেপ্তার বা হয়রানি করা হবে না। জুলাই আন্দোলনের সময় সরকার বিরোধী বহু মানুষ রাস্তায় প্রাণ হারান, আহত হন কয়েক হাজার। সে সময়ের প্রতিটি ঘটনায় সারা দেশে সাবেক সরকারের শীর্ষ নেতৃত্ব সহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ আদালতে চলা একটি মামলায় শেখ হাসিনার ফাঁসির রায়ও হয়েছে। তবে একই সময় সিরাজগঞ্জে ১৩ জন পুলিশ সহ অন্তত ৪৪ জন পুলিশ সদস্যকে হত্যার ঘটনা ঘটে। জাতিসংঘ প্রতিবেদনে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা কর্মীকে হত্যার তথ্য রয়েছে। যশোরে হোটেল জাবির ইন্টারন্যাশনালে দেয়া আগুনে পুড়ে মারা যান ২৪ জন। এমন বহু সহিংসতার ঘটনা ঘটে দেশের বিভিন্ন জায়গায়। থানা জ্বালিয়ে দেওয়ার পাশাপাশি লুট করা হয় বিপুল আগ্নেয়াস্ত্র, যেগুলোর মধ্যে ১৩৫০ অস্ত্র এত দিনেও উদ্ধার করা যায়নি। ২০২৪ সালের ১৪ই অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, জুলাই আন্দোলনে যারা অংশ নিয়েছিল তাদের বিরুদ্ধে ১৫ জুলাই থেকে ৮ই আগস্ট পর্যন্ত সংগঠিত জুলাই আন্দোলনের ঘটনার জন্য কোনো মামলা, গ্রেপ্তার বা হয়রানি করা হবে না। এসব ঘটনার দায়মুক্তি বহাল আছে প্রায় ১.৫ বছর ধরে। গত বছরের শুরুর দিকে সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে একটি অধ্যাদেশ জারির উদ্যোগ নেওয়া হলেও অজ্ঞাত কারণে সেটি হিমাগারে চলে যায়। তবে এর বদলে আসে জুলাই সনদ। জুলাই সনদকে সংবিধান ও আইনের উপর প্রাধান্য দেওয়ার বিরুদ্ধে শুরুতে কঠোর অবস্থান নেয় বিএনপি। তবে সেই অবস্থান রাতারাতি বদলে যায় সনদে সই করার ঠিক আগ মুহূর্তে। সনদে সই করার ঠিক আগে সংশোধন করা হয় ৫ম দফা। জুলাই আন্দোলনকারীদের আইনি সুরক্ষার অঙ্গীকার যোগ করা হয়। এতে বলা হয়, তাদের আইনগত দায়মুক্তির পাশাপাশি মৌলিক অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। এ বিষয়ক প্রস্তাবটি নিজের ফেসবুকে তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। পোস্টে তিনি জুলাই আন্দোলনের সময় পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হত্যার বিচার বন্ধের দাবি জানান। এমনকি পুলিশ বাহিনীর সদস্যদের তিনি তুলনা করেন হানাদার বাহিনীর সঙ্গে। সালাউদ্দিন আহমেদ লেখেন, ২০২৪-এর ছাত্র গণ অভ্যুত্থানের সময় আওয়ামী লীগ ফ্যাসিস্ট বাহিনী এবং তাদের অনুগত কতিপয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিরীহ নিরস্ত্র আন্দোলনকারী ছাত্র জনতার উপর হানাদার বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়ে নির্বিচারে গণহত্যা চালায়। তবে জনগণের প্রতিরোধের মুখে হানাদার বাহিনীর কিছু লোকও প্রাণ হারায়। তারা গাদ্দার, বিশ্বাসঘাতক। প্রশ্ন হলো, জুলাই সনদের সব পক্ষের অঙ্গীকারের পরেও কেন ভরসা রাখতে পারছে না সরকার এবং আন্দোলনকারীরা? কেন শেষ মুহূর্তে তড়িঘড়ি করে অধ্যাদেশ জারি করতে হচ্ছে? স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে ৬ জানুয়ারি আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক হয়। সেখানে আইন মন্ত্রণালয়কে দ্রুত দায়মুক্তির অধ্যাদেশের খসড়া তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। সংবাদ মাধ্যমগুলো জানায়, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের যেভাবে আইনি সুরক্ষা বা দায়মুক্তি দেওয়া হয়েছিল, ২০২৪ সালের ১ জুলাই থেকে ৮ই আগস্ট পর্যন্ত গণ অভ্যুত্থানের সব কর্মকাণ্ডের জন্য জুলাই যোদ্ধাদের সেভাবে সুরক্ষা দেওয়া হবে। এর ২ দিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ৩ দফা দাবি তোলেন।
এর একটি ছিল 2024 সালের 1 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত আন্দোলনকারীদের সব কর্মকাণ্ডের দায়মুক্তি। এই সংক্রান্ত অধ্যাদেশ 24 ঘন্টার মধ্যে জারির সময়সীমা বেঁধে দেওয়া হয়। এমন আলটিমেটাম এবং তারপরে মিত্র সরকারের দ্রুত পদক্ষেপের বহু নজির গত 1.5 বছরে দেখা গেছে। এবারও সেই একই দৃশ্যের অবতারণা দেখা যাচ্ছে। আর এবারের দৃশ্যপট আবির্ভূত হয়েছে এমন দুটি ঘটনার প্রেক্ষাপটে যার সঙ্গে জুলাই আন্দোলনের সরাসরি কোনো সম্পর্ক নেই। সম্প্রতি জুলাই যোদ্ধা পরিচয় দেয়া তাহরিমা জান্নাত সুরভী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জের সাধারণ সম্পাদক মাহাদী হাসানকে গ্রেপ্তার করে পুলিশ। মাহাদীর বিরুদ্ধে সম্প্রতি থানায় গিয়ে পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। আর সুরভী গ্রেপ্তার হন চাঁদাবাজির অভিযোগের মামলায়। তবে দুটি ক্ষেত্রেই সরকার সমর্থকদের চাপের মুখে তারা জামিনে মুক্তি পান। সুরভীর ক্ষেত্রে আইন উপদেষ্টা ফেসবুকে পোস্ট দিয়েও নজির করেছেন। তার ওই পোস্টের পর রিমান্ডে পাঠানোর আদালতের আদেশ বদলে জামিন দিতে দেখা যায়। জুলাই আন্দোলনকারীদের দায়মুক্তির অধ্যাদেশে আজীবনের জন্য ইন্ডেমনিটি থাকবে কি না তা এখনো পরিষ্কার নয়। তবে সাম্প্রতিক দুটি ঘটনার প্রেক্ষাপটে এমন দাবি ওঠায় আজীবন দায়মুক্ত রাখার আশঙ্কাও করেছেন অনেকে। সংবিধান সংশোধন করে এমন আজীবন দায়মুক্তির নজির অতি সম্প্রতি দেখা গেছে পাকিস্তানে। দেশের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির আজীবনের জন্য গ্রেপ্তার ও বিচার থেকে দায়মুক্তি পেয়েছেন। জুলাই আন্দোলনের দায়মুক্তি অধ্যাদেশের ধরন কি হবে সেটি নিয়ে চলছে জল্পনা কল্পনা। আইন উপদেষ্টা আসিফ নজরুল প্রথম আলোকে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সৈনিকেরা জীবন বাজি রেখে দেশকে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত করেছে। তারা অবশ্যই দায়মুক্তির অধিকার রাখে। সরকার আগে থেকেই এ বিষয়ে কাজ করছে। আইন উপদেষ্টার এই বক্তব্য সঠিক হলে গত বছরের শুরুর দিকে তৈরি করা অধ্যাদেশের খসড়াটি হয়তো ডিপ ফ্রিজ থেকে বের করে আনা হচ্ছে। প্রশ্ন হলো, জুলাই সনদের পরেও কেন হঠাৎ করে এমন অধ্যাদেশের প্রয়োজন পড়েছে? বিশেষ করে বিএনপি এবং জামাতের মতো প্রধান দুই দলের ঐক্যমতের উপরেও কেন ভরসা রাখতে পারছে না সরকার এবং আন্দোলনকারীরা? ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের সঙ্গে সংবিধান সংশোধনের গণভোটও হওয়ার কথা। প্রশ্ন হলো, সেই গণভোটে না বিজয়ী হতে পারে এমন আশঙ্কা কি তৈরি হচ্ছে? সে কারণে কি অধ্যাদেশ জারির মাধ্যমে সাময়িক স্বস্তি তৈরির চেষ্টা করছে সরকার? এমন অধ্যাদেশের পরিকল্পনা আরো কিছু প্রশ্ন সামনে নিয়ে আসে। জুলাই আন্দোলনের সময় থানা থেকে অস্ত্র লুটকারীরাও দায়মুক্তির আওতায় আসবেন কিনা? লুণ্ঠিত অস্ত্র এর আগে যারা গ্রেপ্তার হয়েছেন তারা কি অধ্যাদেশের আওতায় ছাড়া পাবেন? তাদের গ্রেপ্তারের কারণে কি ক্ষতিপূরণ দেবে রাষ্ট্র? এই দায়মুক্তি অধ্যাদেশ প্রণীত হলে থানা, কারাগার ও এসএসএফ এর লুণ্ঠিত অস্ত্রগুলো আর উদ্ধার অভিযানের কোনো যৌক্তিকতা আদৌ থাকে কি? দর্শক, থানা থেকে লুটের অস্ত্র বেশিরভাগই এখনো উদ্ধার হয়নি। এ ব্যাপারে নতুন করে আবারও পুরস্কারের ঘোষণা প্রচার শুরু করেছে পুলিশ সদর দপ্তর। প্রশ্ন হলো, দায়মুক্তির আওতায় কেউ যদি এখন অস্ত্র জমা দেন, তিনি কি পুরস্কৃত হয়ে হাসি মুখে বাড়ি ফিরে যাবেন? আবার জুলাই আগস্টে দেশের 17টি কারাগারে হামলা চালানো হয়েছিল। এসব কারাগার থেকে পলাতক 713 জন এখনো ধরাছোঁয়ার বাইরে। এর মধ্যে 9 জন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, 79 জন জঙ্গি আছে। প্রশ্ন হলো, এসব পলাতক আসামিরা কিংবা কারাগারে যারা হামলা চালিয়েছিল তারাও কি জুলাই আন্দোলনের নায়ক হিসেবে দায়মুক্তি পেয়ে ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে? আবার জাতিসংঘের যে প্রতিবেদনটির প্রচার সরকারের পক্ষ থেকে ব্যাপকভাবে করা হয়, সে প্রতিবেদনের সুপারিশে বলা হয়েছে 2024 সালের 5 থেকে 8 আগস্ট পর্যন্ত পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যাকাণ্ড এবং নির্যাতনের ঘটনাগুলোর বিচার করতে হবে। যদি জাতিসংঘ মানবাধিকার কমিশন সরকারকে এ ব্যাপারে প্রশ্নের মুখোমুখি করে, তাহলে সরকারের ভাষ্য কি হবে? প্রশ্ন হলো, যশোরের হোটেলে আগুন দিয়ে এক বিদেশি সহ 24 জনকে পুড়িয়ে মারার ঘটনায় কিংবা থানায় হামলা চালানো মামলাগুলোর ভবিষ্যৎ কি হবে? আইন উপদেষ্টা প্রথম আলোকে বলেছেন, তারা সংবিধানের 46 অনুচ্ছেদের আলোকে এবং অতীতে বাংলাদেশে করা এ ধরনের একটি আইন পর্যালোচনার ভিত্তিতে খসড়া অধ্যাদেশ তৈরি করবেন। সংবিধানের 46 অনুচ্ছেদে বলা হয়েছে, প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত কোনো ব্যক্তি বা অন্য কোনো ব্যক্তি জাতীয় মুক্তি সংগ্রামের প্রয়োজনে কিংবা বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার মধ্যে যে কোনো অঞ্চলে শৃঙ্খলা রক্ষা বা পুনর্বহালের প্রয়োজনে কোনো কাজ করে থাকলে সংসদ আইনের দ্বারা সেই ব্যক্তিকে দায়মুক্ত করতে পারবে। তবে এই অনুচ্ছেদের ভিত্তিতে জুলাই আন্দোলনকে দায়মুক্তি দেয়া অসম্ভব।
কারণ বর্তমান সংবিধানে গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার উৎখাতের কোনো সুযোগ নেই। সংবিধানের ২য় ভাগের ১১ অনুচ্ছেদ অনুযায়ী অনির্বাচিত সরকার প্রতিষ্ঠা করাও সম্ভব নয়। আবার ৭-এর ১ অনুচ্ছেদ বলছে প্রজাতন্ত্রের সব ক্ষমতার মালিক জনগণ এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হবে। তার মানে সংবিধানই রাষ্ট্রের সর্বোচ্চ আইন এবং সংবিধান অনুযায়ী নির্বাচিত সরকার উৎখাত করে অনির্বাচিত সরকার প্রতিষ্ঠাকে জাতীয় মুক্তি সংগ্রাম বলার কোনো সুযোগ নেই। উল্টো সাংবিধানিক কর্তৃত্বকে অমান্য করাকে রাষ্ট্রদ্রোহ বলা হয়েছে বর্তমান সংবিধানে। ৭-এর ক-এর ১ অনুচ্ছেদ বলছে সংবিধান লঙ্ঘন করলে সেটি হবে রাষ্ট্রদ্রোহ অপরাধ। সংবিধানের ভাষায় এটি ষড়যন্ত্র। সংবিধানের এই অনুচ্ছেদ পরিষ্কার করছে নির্বাচিত সরকার বিষয়ক সাংবিধানিক বিধান অগ্রাহ্য করাকে জাতীয় মুক্তি সংগ্রাম হিসেবে দেখানো অসম্ভব এবং এ ধরনের যে কোনো কাজ রাষ্ট্রদ্রোহের শামিল। কাজী আইন উপদেষ্টাদের ৪৬ অনুচ্ছেদকে ঢাল হিসেবে সামনে রাখতে চান তা জুলাই আন্দোলনের ক্ষেত্রে ব্যবহারের কোনো সুযোগ নেই। কোনো বিষয়ে দায় মুক্তি দিতে হলেও সেটি অনুমোদন হতে হবে সংসদে। আর সংসদ কার্যকর না থাকলে অধ্যাদেশ জারি করার ক্ষমতা একমাত্র রাষ্ট্রপতির। এ বিষয়ে পরিষ্কার করা হয়েছে সংবিধানের ৯৩ অনুচ্ছেদে। সেখানে বলা হয়েছে সংসদ ভেঙে গেলে কোনো সময় রাষ্ট্রপতির কাছে যদি প্রয়োজন মনে হয় তাহলে তিনি অধ্যাদেশ জারি করতে পারেন, তবে সেই অধ্যাদেশও এমন কোনো বিধান করা যাবে না যা সংবিধানের সাথে সাংঘর্ষিক। এমনকি সংবিধানের কোনো বিধান বদল বা রদ করা যাবে না। তার মানে অধ্যাদেশ জারির এখতিয়ার রাষ্ট্রপতির হলেও তার পক্ষেও এটি জারি করার বৈধতা নেই, কারণ বিষয়টি সংবিধানের মৌলিক বিধানের পরিপন্থী। প্রশ্ন হলো সংবিধানকে কথায় কথায় সামনে এনে অসাংবিধানিক পথে হাঁটা অন্তর্বর্তী সরকার কিভাবে এই অধ্যাদেশ দেবে? এটি কি শুধুই একটি ছেলে বোলানো খেলা নাকি বিশেষ কোনো লক্ষ্যে এগোনোর চেষ্টা? এখন এ পর্যন্ত।